হ্যালো স্টুডেন্টস, আমরা রায় ও মার্টিন প্রশ্নবিদ্যার মডেল কোশ্চেন পেপার সলভ করছিলাম। এর আগে দুটো ক্লাস হয়ে গেছে, মডেল কোশ্চেন পেপার নাম্বার 1 এবং মডেল কোশ্চেন পেপার 2 সলভ হয়ে গেছে, যেগুলো শর্ট কোশ্চেন আছে। এক থেকে যেগুলো শর্ট কোশ্চেন 36 নাম্বারের, 1 নাম্বার 2 নাম্বার মিলিয়ে যেগুলো শর্ট কোশ্চেন পড়ে তোমাদের। তো আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 3 সলভ করবো, পেজ নাম্বার 551 পেজের রায় ও মার্টিন প্রশ্নবিদ্যার। তো মডেল কোশ্চেন পেপার 3 স্টার্ট করছে, ম্যাথের পেপার। প্রথম যেটা আছে একের দাগের আগেরটা, এটা বলেছে যে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে ওই টাকা 4 গুণ হবে। আমরা মনে করছি p টাকা, যদি p টাকা হয় তাহলে দ্বিগুণ হচ্ছে 2p হয়ে যাচ্ছে কত বছরে, p × 1 + r/100 n বছরে হয়ে যাচ্ছে দ্বিগুণ। ঠিক আছে, এখান থেকে পিপি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে 1 + r/100 টু দি পাওয়ার n এর মানটা 2 হয়ে যাচ্ছে। তাহলে কত বছরে 4 গুণ হবে, তাহলে 4 গুণ হওয়ার জন্য এটা 4p হতে হবে। তাহলে p × 1 + r/100 আমরা মনে করছি t বছরে 4 গুণ হবে, এটা t হলো। এবার এখান থেকে পিপি ক্যান্সেল আউট হলে এটা হয়ে যাচ্ছে 4 = 1 + r/100 টু দি পাওয়ার t। অতএব 1 + r/100 টু দি পাওয়ার t = 2 টু দি পাওয়ার 2 আমরা লিখতে পারি 4টাকে। এবারে এই যে 2 আছে, এই নিচের 2টা, এই 2 এর জায়গায় আমরা যদি এই মানটা বসিয়ে দিই, বা 1 + r/100 টু দি পাওয়ার t = এই 2টা হচ্ছে এইটা, তাহলে 1 + r/100 তারপরে n, এবার 2 থাকার জন্য এটা 2n হয়ে যাচ্ছে, এটা 2, এটা পাওয়ার n, তার পাওয়ারে 2 আছে, তাহলে এটা 2n হয়ে গেল। তাহলে অতএব t = 2n, t = 2n। তাহলে সময় লাগছে 2n বছর। কোন অপশানে আছে? অপশান এ তে আছে, অপশান এ, ফার্স্ট অপশান এ, 2n বছরে। দুইয়েরটা বলেছে x - 1/x √3/2 হলে x + 1/x এর মান কত? ঠিক আছে, সহজ অঙ্ক দেখো। x - 1/x = √3/2, তাহলে x + 1/x তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি x - 1/x তার হোল স্কোয়ার + 4 × x × 1/x, এটা ফর্মুলা এখানে, বা x + 1/x স্কোয়ার এটার মান কত, √3/2, √3/2 এর স্কোয়ার, এইটাতে কেটে গেল +4, বা x + 1/x স্কোয়ার 3 × 4 + 4, বা x + 1/x স্কোয়ার 4 লসাগু 3 + 16 হচ্ছে, বা x + 1/x স্কোয়ার 19/4। অতএব x + 1/x √19/4 এটা হয়ে যাচ্ছে √19/√2। দুটোর মধ্যে যেটা অপশানে থাকবে সেটাই আমরা অ্যান্সার করতে পারবো। এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে √19/2, অপশান এতে আছে, অপশান এ। তাহলে অপশান এ √19/2 এটা আসছে, এটাই মান আসছে। নেক্সট দেখো 3এরটা, 4 দাগের 3, এই 1 দাগের 3। একে দেখে 3এরটা বলা আছে যে দুটি এককেন্দ্রবৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কটি? দুটি এককেন্দ্রীয় বৃত্ত, দুটি বৃত্ত যদি এককেন্দ্রীয় হয়, দেখো এইটা কেন্দ্র, এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত, যেটা ছোট বৃত্তের স্পর্শক সেটা বড় বৃত্তের ছেদক হয়ে যাচ্ছে, কোনো কমন স্পর্শক পাচ্ছি না। আর যেটা বড় বৃত্তের স্পর্শক সেটা ছোট বৃত্তকে টাচ করছে না, তাহলে কোনো কমন স্পর্শক হচ্ছে না, তাহলে স্পর্শক সংখ্যা 0 হয়ে যাচ্ছে, 0, এতটি। কোন অপশানে আছে এটা? অপশানে হচ্ছে অপশান এ, 0, অপশান এ 0, শুধুমাত্র 0, স্পর্শক সংখ্যা 0টি। এবার 4এরটা দেখো, 4এরটা দেখি কি বলছে। থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ মানে হতে পারে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, যে কোনো একটা হতে পারে। তাহলে এখানে সাইন আর ট্যান দিয়ে মান আছে।
সাইন আর ট্যান দিয়ে মান আছে, সাইন আর ট্যান দিয়ে মান থাকলে যেটা ইকুয়াল আছে তো কোনোভাবেই হবে না। তাহলে আমরা জানি যে ট্যানের মান যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট সীমার মধ্যে নেই ট্যানের মান। তাহলে নর্মাল একটা মান যদি আমরা বিবেচনা করি যে 45 ডিগ্রিতে, 45 ডিগ্রিতে সাইন 45 1/√2, তার মানে 1-এর কম, কিন্তু ট্যানের মানটা 1 হয়ে যাচ্ছে, তাহলে সাইনের মানটা কম। আচ্ছা, সাইন 30-র মান হাফ, কিন্তু ট্যান 30-র মান 1/√3, ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও সাইনের মান কম হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ এটা কম দিয়ে ভাগ হচ্ছে, কম মান দিয়ে ভাগ হচ্ছে, এটা √4 হলে এটা √3, এবার 1/, যেহেতু কম মান দিয়ে ভাগ হলে সেটা বড় হয়ে যাবে, এই মানটা বড়, ট্যানের মানটা বড়, তাহলে এখানে হয়ে যাবে ট্যান থিটা, যে অপশানটা আছে এখানে, যে অপশান আছে, যে একটা অপশান দেওয়া আছে সাইন থিটা লেস দ্যান ট্যান থিটা, ওটাই অ্যান্সার হবে অপশান এতে। অপশান এ দুটো উদাহরণ আমরা তুলে দেখালাম, ঠিক আছে, সাইন থিটা লেস দ্যান ট্যান থিটা। 5-এরটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের পরিধি চোঙের উচ্চতার সঙ্গে সমান, চোঙের ভূমিতলের পরিধি উচ্চতার সঙ্গে সমান, তাহলে হয়ে যাচ্ছে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে 2πr = ভূমির লম্ববৃত্তাকার চোঙের 2πr = h হয়ে যাচ্ছে, 2πr = h। আচ্ছা, কি বলেছে এবার, 2πr = h হলে উচ্চতার সঙ্গে সমান, তাহলে চোঙের আয়তন চেয়েছে, চোঙের আয়তন πr²h, চোঙের আয়তন πr²h = আমরা যদি 4 দিয়ে গুণ করি ওপর নিচে 4, এটা 4π দিয়ে ওপর নিচে গুণ করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা 4π মানে 4π²r², তার মানে 2πr তার স্কোয়ার ইন্টু h/4π, তাহলে 2πr এর মান h, তাহলে h² × h/4π, তাহলে h³/4π, এটা কিন্তু অপশানে থাকলে এটা হবে, এটা আছে h³/4π, এটা একটা চলে আসছে, হ্যাঁ, h³/4π অপশান সিতে আছে, তাহলে অপশান সি অ্যান্সার হবে, h³/4π, অপশান সি h³/4π। 6-এরটা 1 3 2 8, দেখো একটা তথ্য দেওয়া আছে, তথ্যটা হচ্ছে 1 3 2 8 10 8 3 2 8 8, 10 8 3 2 8 8, এইটা আছে কটা, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এর সংখ্যাগুরু মান, তাহলে সংখ্যাগুরুর মানের জন্য আমরা ছোট থেকে বড় আকারে সাজাই, 1 আছে, 2 দুটো আছে, 3 আছে একবার দুবার আছে, 8 আছে 1 2 3 4 2 3 4, তারপর 10 আছে। সবচেয়ে বেশিবার কোনটা আছে, সবচেয়ে বেশিবার 8 আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 8 আছে 4 বার, সংখ্যাগুরু মান কোনটা হবে, যেটা সবচেয়ে বেশিবার থাকে সেটাই সংখ্যাগুরু মান, তাহলে সংখ্যাগুরু মান হচ্ছে 8, অপশান সি 8, অপশান সি 8 সংখ্যাগুরু মান, এটাই অ্যান্সার হলো। নেক্সট দেখো, এটা 2-এর দাগে, 1-এর দাগের হলো, এবার 2-এর দাগের, দুইয়ের দাগের আছে শূন্যস্থান পূরণ, দুইয়ের দাগের একটা, দুইয়ের দাগের শূন্যস্থান পূরণ, দুইয়ের দাগের একটা কি আছে দেখি, দুইয়ের দাগের 1-এর বলা আছে যে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস, তাহলে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটা হ্রাস বলা হয়, সেটা হ্রাস হবে শূন্যস্থানে। দুইয়েরটা দেখো, বলেছে a-4x² + 2x + 1 সমীকরণের একটি বীজ 1 হয় তবে এর মান কত, তাহলে এটা বলছে a-4x² + 2x + 1 = 0, a-4x² + 2x + 1 = 0 সমীকরণের একটি বীজ 1, তাহলে একটি বীজ 1 হলে এর মান কত, একটি বীজ যদি 1 হয় তাহলে আমরা x এর জায়গায় 1 পুট করে দিতে পারবো, x এর জায়গায় 1 পুট করে দিলে a-4 × 1² + 2 × 1 + 1 = 0, বা a-4 + 2 × 2 = 3, বা a-4 + 3 = 0, বা a-1 = 0, অতএব a হয়ে যাচ্ছে 1, a হয়ে যাচ্ছে 1, এর মান 1 আসছে শূন্যস্থানে, তাহলে 1 হবে, শূন্যস্থানে যে মানটা হবে 1, ঠিক আছে,
যেহেতু এক্সের একটা মান 1 বলেছে, আমরা সমীকরণে একটা বীজ 1 বলেছে, তার মানে এক্সের একটা মান 1 আমরা পুট করে দিতে পারি, শূন্যস্থানে 1 আসছে। একটা ছবি দেওয়া আছে, সেই ছবি অনুযায়ী পি এর মান চেয়েছে। ছবিটা আমরা অঙ্কন করছি, দেখো একটা ছবি দেওয়া আছে, এরকম চিত্র আছে, এ বি সি, এ বি সি, আচ্ছা এই বরাবর আছে আর কিউ, এটা আছে আর, এটা কিউ, হ্যাঁ এখানে 4p p9, এটা 4p, এটাও p, এটা 9, ঠিক আছে। কি বলেছে, প্রদত্ত ছবিতে পি এর মান চেয়েছে, এখানে ছবি অনুযায়ী পি এর মান চেয়েছে, ঠিক আছে। তাহলে এখানে ছবি অনুযায়ী আমাদের যতটা বুঝতে পারছি যে বিসি সমান্তরাল আর কিউ, অবশ্যই বিসি সমান্তরাল আর কিউ। তাহলে বিসি সমান্তরাল আর কিউ হয়ে গেলে এখানে বলে দেওয়া উচিত ছিল যদিও, যে অন্তত তীর চিহ্নটা এইটা দিলে আমরা সমান্তরাল বুঝতাম, ঠিক আছে। তাহলে এ আর বাই আর বি ইজ ইকুয়াল টু এ কিউ বাই কিউ সি। তাহলে এ আর এর মান 4, এটার মান পি, এটার মানও পি, এটার মান 9, কোনাকুনি গুণ করলে বা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, অতএব পি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, অতএব পি ইজ ইকুয়াল টু হয়ে যাবে পজিটিভ 6টা হয়ে যাবে, ধনাত্মক এখানে সমস্ত মান। তাহলে 3এরটা হয়ে যাচ্ছে শূন্যস্থানে 6, ঠিক আছে। 3এর দাগে 2এর দাগে 4এর অঙ্ক দেখবে, 4এর অঙ্ক আছে সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা 3 হলে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা কত, বসে দেখিয়ে দিচ্ছি। দেখো সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 3, বা এই সাইনটাকে 1 মাইনাস কস স্কোয়ার আলফা করে দাও, প্লাস 1 মাইনাস কস স্কোয়ার বিটা প্লাস 1 মাইনাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 3, বা এইগুলোকে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা আমরা ওই দিকে নিয়ে যাচ্ছি। তাহলে বা এটা 1 2 3 যোগ করলাম, 3 মাইনাস কমন নিলে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 3, বাঁ দিকেই রাখলাম আমরা, ঠিক আছে। বা মাইনাস কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 3 মাইনাস 3, অতএব কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা মাইনাস অফ ইজ ইকুয়াল টু 0, অতএব কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 0 আসছে। দেখো এই মানটা 0 চলে আসছে, তাহলে এখানে অ্যান্সার আসছে 0 5 6। তাহলে এরপর কি আছে দেখি, 5এরটা বলে দিচ্ছে একটি ঘনকের প্রান্তরেখার সমষ্টি 24 একক হলে তার আয়তন। ঘনকের প্রান্তরেখার সমষ্টি, ঘনকের কটি প্রান্তরেখা, 4 8 12টি প্রান্তরেখা। তাহলে বাহুর দৈর্ঘ্য এ হলে 12 ইজ ইকুয়াল টু 24, এ ইজ ইকুয়াল টু 2, বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 2 একক। বাহুর দৈর্ঘ্য 2 একক হয়ে গেলে তাহলে তার আয়তন কত হয়ে যাবে, ঘনকের আয়তনের সূত্র বাহু কিউব, তাহলে 2 কিউব ঘন একক, তাহলে 8 ঘন একক হয়ে যাচ্ছে, 8 ঘন একক, আয়তন 8 ঘন একক, ঠিক আছে। 2 কিউব মানে 8, 2 কিউব 8 হয়, তাহলে 8 ঘন একক উত্তর চলে আসছে। এরপর দেখো এরপর বলা আছে বৃহত্তর সূচক ওজাহিব ও ক্ষুদ্রতর সূচক ওজাহিব পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজ হলো, সেই বিন্দুর ভুজ বৃহত্তর সূচকের ওজাহিব এবং ক্ষুদ্রতর সূচক ওজাহিব পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজ হলো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা। এটা তোমরা রাশিবিজ্ঞানে করেছো, ঠিক আছে। এটা মধ্যমা হবে, ঠিক আছে। এটা 5-এর, এটা 6-এর, এটা মধ্যমা, ঠিক আছে, এটা মধ্যমা হবে। নেক্সট দেখো 3-এর দাগে সত্য মিথ্যা শুরু করবো আমরা। তিনের দাগের 1-এর একটি অংশারী ব্যবসায় প্রীতম নির্জা ও তথার মূলধনের অনুপাত 1/2 1/3 1/4, মূলধনের অনুপাত 1/2 1/3 1/4। তাহলে এদের লসাগু 2 3 4 লসাগু 12 দিয়ে আমরা যদি গুণ করি, আমরা যদি পূর্ণ সংখ্যা আনতে চাই, এটা হয়ে যাবে 6:4:3, এর অর্থই 6:4:3 হয়ে যাচ্ছে। তাহলে তাদের লাভের অনুপাত হবে 3:4:6,
বলছে এইটা মূলধন অনুপাত হলে লাভের অনুপাত 3:4:6, এটা তো হচ্ছে না, এইটা হবে, কিছু বলা নেই, মানে মূলধন অনুপাতই লাভের অনুপাত, লাভের অনুপাত 6:4:3 হওয়া উচিত, ঠিক আছে, কিন্তু 3:4:6 দেওয়া আছে, তার মানে যে তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা, তাহলে 3-এর 1-এরটাই মিথ্যা হয়ে যাচ্ছে। 2-এর কি বলা আছে দেখি, 2-এর দেখো বলেছে PQX QRY, PQX is equal to QRY is equal to PR বা RPZ, ঠিক আছে, এইটা আছে। তাহলে কি চেয়েছে এখানে, এখানে x:y:z এর মান চেয়েছে, x:y:z যদি যেহেতু চাইছে, তাহলে আমরা PQR দিয়ে ভাগ করে দিচ্ছি, PQR দিয়ে ভাগ করে দিলে এটা কি হয়ে যাবে, PQR দিতে PQ কেটে যাবে, এটা x/r is equal to y বাই, এটা কেটে গিয়ে QR কেটে গিয়ে P পড়ে থাকবে, PQR দিয়ে ভাগ করলে এটা Z/RP কেটে দিয়ে এটা Q পড়ে থাকবে, তাহলে x:y:z is equal to r:p:/q আসছে। কি দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে ইয়েস r:p:/q, এটাই দেওয়া আছে, তার মানে সত্য হবে, এটা সত্য হয়ে যাচ্ছে। 3-এরটা দেখবে, 3-এরটা বলা আছে, কি বলা আছে 3-এরটা, দুটি বৃত্তাংশ পরস্পর সমান হলে বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান নাও হতে পারে। দুটি বৃত্তাংশ সমান হলে বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য, এই যে এইটা বৃত্তাংশ সমান হলে সেক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে বৃত্তের অংশটা সমান হলে বলছে বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান নাও হতে পারে, এটা সত্য নয়, এটা মিথ্যা, বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে, এটা তোমরা নর্মাল জানো, এখানে দেখানোর কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, একটা আমি চিত্র অঙ্কন করছি, দেখো একটা বৃত্ত, এটাই বৃত্তাংশ, এটা একটা বৃত্তাংশ যদি হয়, এটা সমান, এর সঙ্গে যদি এটাও সমান হয়, এই দুটো যদি সমান হয়, এদের বৃত্তচাপ দুটো সমান হবে, ঠিক আছে, কারণ বাকি বারটা ব্যাসার্ধগুলো তো সমান। আচ্ছা, এবার কি বলেছে, এবার বলেছে tan x × tan y is equal to 1 হলে sin x + y এর মান, tan x × tan y 1, তাহলে tan x is equal to 1/tan y, তাহলে tan x is equal to 1/tan মানে cot y, তাহলে tan x is equal to tan 90 - y, তাহলে অতএব হয়ে যাচ্ছে x is equal to 90 - y, তাহলে ওয়াইটা এদিকে এলে তাহলে x + y এর মান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, x + y এর মান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। কি চেয়েছে এখানে, এখানে চেয়েছে sin x + y, তার মানে sin 90-এর মান 1 হয়, কিন্তু 0 দেওয়া আছে, তাহলে মিথ্যা, sin 90-এর মান 1 হয়, 0 দেওয়া আছে, তাহলে মিথ্যা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, যেহেতু এখানে বলে দিয়েছে, আমরা জানি গোলকের ক্ষেত্রফলের সূত্র জানি, ঠিক আছে, গোলকের ক্ষেত্রফলের সূত্র কি, গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4/3 πr³, তাহলে সেটা যদি অর্ধগোলক হয়ে যায়, কিন্তু এই গোলকের আয়তনের সূত্র 4/3 πr³, কিন্তু এখানে কি বলেছে, অর্ধগোলকের, এখানে বলা আছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, এখানে কি অর্ধগোলক নিরেট কি কিছু উল্লেখ করেনি, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, শুধুমাত্র অর্ধগোলক বলে দিয়েছে, কোনো কিছু উল্লেখ করেনি, তাহলে আমরা দুটি অর্ধগোলকের নর্মাল অর্ধগোলক ধরে নিচ্ছি 2πr² যেটা হয়, ঠিক আছে, 2πr², তাহলে 2πr², একটার ব্যাসার্ধ r1 আর একটার ব্যাসার্ধ r2 হয়ে গেলে, তাহলে 2πr1²/2πr2² is equal to 4/9, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে r1/r2 তার স্কোয়ার is equal to 2/3 তার স্কোয়ার, অতএব r1/r2 is equal to 2/3, অতএব r1:r2 is equal to 2:3 হচ্ছে। কি চেয়েছে, এখানে চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাই তো, এখানে চেয়েছে, তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3, তার মানে এদের তথ্য যেটা দেওয়া আছে সত্য আছে,
সঠিক আছে, এটা সত্য। আচ্ছা, এটা যে অর্ধগোলক কি হোক, যদি নর্মাল অর্ধগোলক বা নিরেট অর্ধগোলক হয়ে যায়, হ্যাঁ, তাহলে অর্ধগোলকার ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল বা নিরেট অর্ধগোলকার ক্ষেত্রে যদি যেটা 3πr² সূত্র, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু একই অ্যান্সার চলে আসবে যদি নিরেট ধরে করো। আচ্ছা, কি বলেছে এরপর? এর পরেরটা বলা আছে, তথ্য আছে একটা 3, 8, 9, 8, 7, 3, 8, 9, 8, 7। আচ্ছা, তারপর আছে 3, 8, 9, 8, 7, 8, 3, 10, 15, 9, 8, 3, 10, 15, 9, 8, 3, 10, 15, 9, 10x 9, 10x 9, এটা আছে, ঠিক আছে। আচ্ছা, কটা মান আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে আমরা যদি এটা কি বলেছে, এই তথ্যের সংখ্যাগুরু মান 9 হলে x এর মান কত হবে? তাহলে এটাকে আমরা 9 আর 8-এর পাশেই লিখবো। ছোটো থেকে বড় আকারে যদি সাজাই, দুটো 3 আছে, তারপরে আছে 7, একটাই আছে, 1, 2, 3, তিনটে 8 আছে, 8, 8, 8, আমরা তারপরে এক্সট্রা নিচ্ছি। 9 কটা আছে? একটা, দুটো, 1, 2, 3, তিনটে 9, তারপরে দুটো 10 আছে, তারপরে দুটো 10-এর পর একটা 15 আছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13টা হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো, যদি এক্সটা অন্য কিছু হয় তাহলে 8ও 3টে, 9ও 3টে হয়ে যাচ্ছে। তাহলে সংখ্যাগুরু মান যখন বলে দিয়েছে যে সংখ্যাগুরু মান 9, সংখ্যাগুরু মান যেহেতু 9 বলা আছে, তাহলে এক্সের মান অবশ্যই 9 হতে হবে, তবে 9টা 4 বার হবে, তবেই সংখ্যাগুরু মান 9 হবে, ঠিক আছে। তাহলে এক্সের মান কিন্তু 9 হচ্ছে, কিন্তু এখানে বলা আছে এক্সের মান 8। তাহলে যে তথ্যটা দেওয়া আছে সেটা মিথ্যা দেওয়া আছে, এটা মিথ্যা হবে। দেখো, 3-এর দাগের কমপ্লিট হলো, এবার আমরা 4-এর দাগে শুরু করছি। বুঝতে পারলে এই বিষয়টা? যে সমস্ত অঙ্ক অসুবিধা থাকবে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। এছাড়া ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সিলেবাস আমাদের কভার করা আছে, আমাদের প্লেলিস্টে গিয়ে যে কোনো প্রবলেমের সলভ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা 4-এর দাগে শুরু করছি। দেখো, 4-এর দাগের 1 থেকে 4-এর দাগের বলা আছে প্রথমটা। এবার 4-এর দাগের অঙ্কগুলো 2 নম্বর অঙ্ক, এগুলো কিন্তু 2 নম্বরের মতো করে কষে দেখাতে হবে। এটা প্রথমটা বলেছে যে কোনো মূলধনের বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে তা নির্ণয় করি। ধরি আসল সমান p টাকা, অতএব সুদ আসল 3 গুণ হবে সমান 3p টাকা, অতএব সুদ সমান কত? 3p মাইনাস p টাকা সমান 2p টাকা, ঠিক আছে। 2p টাকা আসছে। এবার সুদের হার কত? 10%, ঠিক আছে। সুদের হার 10%। আচ্ছা, বলেছে কত বছরে 3 গুণ হবে। ধরি সময় ইজ ইকুয়াল টু t বছর, অতএব শর্তানুসারে কি হয়ে যাবে? শর্তানুসারে i মানে 2p ইজ ইকুয়াল টু PRT/100, সেই ফর্মুলা আমরা কাজে লাগাচ্ছি। p এর মান কত? p হচ্ছে আসল, r এর মান 10, t বছর ধরেছি এইটা। তাহলে এখান থেকে দেখো, যদি আমরা p ক্যান্সেল করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে 10t ইজ ইকুয়াল টু 100 × 2, 200 হয়ে যাচ্ছে, বা t ইজ ইকুয়াল টু 200/10, বা t ইজ ইকুয়াল টু 20। অতএব 20 বছরে 3 গুণ হবে, 20 বছরে 3 গুণ হবে, এটাই অ্যান্সার আসছে। নেক্সট দেখো, 1-এরটা হলো 2-এরটা।
প্রত্যেকটা অঙ্কে অবশ্যই উত্তর লিখবে। দুইয়েরটা কি বলেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? তাহলে 5% হারে 80,000 টাকার প্রথমে 2 বছরের বের করে নাও, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 2 বছরের বের করে নাও। ঠিক আছে, আগে 2 বছরের বের করে নিতে হবে, কারণ এটা যখন 2.5 বছরে বের করবে তাহলে অসুবিধা আসবে, একটু রূপ থেকে বাইরে নিয়ে আসা যাবে না। এটা হয়ে যাচ্ছে 80000, 80,000ই বলেছে তো 8-এর গায়ে, এটা বলা আছে হ্যাঁ 80,000 p ইন্টু 1 + r/100 5/100 টু দি পাওয়ার 2 এত টাকা ইজ ইকুয়াল টু 80,000 ইন্টু এটা কেটে গেলে 20 হয়ে যাচ্ছে, এটা তার মানে এটা 20 আর এটা ক্যালকুলেশন করলে 20 আর 21/20 এত টাকা। 20 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 20 80, 1 2 3 3টে 0, আবার 20 দিয়ে কাটলে 20 দুগুণে 40, 200। ঠিক আছে, 200 আর 21 441 ইন্টু 200 এত টাকা ইজ ইকুয়াল টু 2 1 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 0 0 এত টাকা হয়ে যাচ্ছে। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা। এবার অতএব 5% হারে 88200 এত টাকার হাফ বছরের এত বছরের সুদ, এইটা কিন্তু সরল সুদের আমরা বের করছি। বের করে এবার সুদ আর আসল যোগ করে দেবো, তাহলে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি বেরিয়ে যাবে চক্রবৃদ্ধি সুদের হারে। চক্রবৃদ্ধি সুদ মানে সুদ আর আসলের যোগফল। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল যোগফল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা PRT/100 88200 ইন্টু আর ইন্টু হাফ, 2টা নিচে, এটা 100 এত টাকা। 2 0 কাটলো, 5 দিয়ে কাটলে 441, এটা 5 আগে 5, 4 5 20 0 থেকে 2, 4 5 20 আর 2 22 এত টাকা আসছে। অতএব 5% হারে 80,000 এত টাকার 2.12 এত বছরের সমূল চক্রবৃদ্ধি সমান 88200 প্লাস 2205 এত টাকা ইজ ইকুয়াল টু 5 0 2 আর 2 4, 8 আর 2 10 0 হাতে থেকে 1, 8 আর 1 9 এত টাকা 90,405 টাকা আসছে। দেখো 90,405 এইটা আসছে। আমরা ক্যালকুলেশনটা একবার মিলিয়ে নেবো। দেখো এটা যেটা বলা আছে সেটা হচ্ছে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে 5% হারে আমরা প্রথমে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করে নিয়েছি। সমূল চক্রবৃদ্ধি হয়ে যাচ্ছে এটা 88,200 টাকা হয়ে যাচ্ছে। P ইন্টু 1 + r/100 2 বছর যেহেতু টু দি পাওয়ার 2, 5 20 100 1 হয়ে যাচ্ছে, 1 20 লসাগু করলে 20 আর 20 আর 21, 21/20 21/20 এটা হয়ে যাচ্ছে 4 20 80, 20 দিয়ে কাটলে 4 3টে 0, আবার 20 দিয়ে কাটলে 20 দুগুণে 40, 2টো 0 থাকছে, তাহলে 200 হয়ে যাচ্ছে আর 21 21 441 2 1 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 88,200 টাকা হচ্ছে। এবার আমরা এইটা 88,200 টাকার এখন 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি হয়ে গেছে। এই টাকাটার আমরা আচ্ছা এখানে একটা 5 আছে PRT, এটা হাফ বছর, এটা সময় PRT/100। ঠিক আছে, 2টো 0 ক্যান্সেল করা আছে। ঠিক আছে, 882কে 2টো 0 ক্যান্সেল করে দিয়ে 882কে ভাগ করা আছে 441 হচ্ছে। 441 হচ্ছে, এটা দেখো 5 একে 5, 4 5 20 0 থেকে 2, 4 5 20 আর 2 22 এই মানটাই আসছে। ঠিক আছে, PRT/100 হাফ বছরে করে নিয়েছি। এবার এটা আমরা যোগ করছি। দেখো এটা যোগ করলে আসছে 88,200। এইটা এই যে আসলের সঙ্গে এইটা আসলের সঙ্গে সুদটা যোগ করতে হবে, তবেই 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে। ঠিক আছে, এটা যোগ করে দিলে চলে আসছে 5,
এটা 0, 2 আর 2 4, 8 আর 2 10, 9 থেকে 1, 8 এখানে, এটাই অ্যান্সার আসছে 90,405। ঠিক আছে, নেক্সট দেখো, দুইয়েরটা হলো, তিনেরটা যাবো এবার আমরা। এর পরের অঙ্ক বলা আছে যে প্রমাণ করো √7 - √3 লেস দ্যান √5 - 1, প্রমাণ করতে বলেছে। এটা করণীয় অঙ্ক দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই টাইপের অঙ্ক তোমাদের বইয়ে আছে, তোমরা প্র্যাকটিস করেছো নিশ্চয়ই এই টাইপের অঙ্ক। যখন বলবে এরকম যে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু এইটা, আমাদের কি করতে হয় সেই ক্ষেত্রে, যখন এরকম প্রমাণ করতে দেয় আমাদের বর্গ করে নিতে হবে। ঠিক আছে, এখন বলে দেখো কি আছে, একটা মান আছে এখানে, একটা মান আছে √7 - √3 স্কোয়ার ইজ ইকুয়াল টু √7 স্কোয়ার মাইনাস 2 √7 ইন্টু √3 প্লাস √3 স্কোয়ার, এটা 7 মাইনাস 2 √21 প্লাস 3 ইজ ইকুয়াল টু 10 মাইনাস 2 √21। আচ্ছা, আর একটা কী আছে, আর আছে √5 - 1। এখানে দেখো 10 আছে, এখানে আছে 6, এবার এখান থেকে এটা √21 হয়ে যাচ্ছে, এটা আবার √5 আছে, এটা মানে √5 মানে 2 এর সামান্য বেশি, 2 এর সামান্য বেশি মানে 4 পয়েন্ট সামথিং, তাহলে 6 থেকে 4 পয়েন্ট সামথিং এটা বিয়োগ হলে মোটামুটি 1.8 বা 1.9 মতো হচ্ছে একটা। আর এইটা হচ্ছে 4 ও 5-এর মধ্যে, 4 ও 5 আমরা 4.5 যদি ধরি তাহলে 9 হয়ে যাচ্ছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে 4.5 যদি ধরে নিই, এটা 9 হয়ে যাচ্ছে, 9 হয়ে গেলে এটা 10 থেকে 1 বিয়োগ, 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে এই মানটা অবশ্যই কম হচ্ছে। এটা এতটা ক্যালকুলেশন করবে, এটা তোমরা নিজেকে বুঝতে হবে, এটা এই অঙ্কটা যে বাকি ক্যালকুলেশনটা আমরা করলাম এটা বুঝতে হবে তোমাদেরকে, যে √5 এর মান কতটা হতে পারে, 4 এর সামান্য বেশি, কারণ √4 এর মান 2 হয়, তাহলে √5 এর মান 2 এর সামান্য বেশি, তাহলে অতএব তাহলে √7 - √3 এটা স্কোয়ার লেস দ্যান √5 - 1 তার স্কোয়ার, অতএব √7 - √3 লেস দ্যান √5 - 1, এটা প্রমাণ হয়ে গেল। দেখো প্রমাণিত। কি কারণে হচ্ছে, যেহেতু এটা লিখবে যেহেতু 10 - 2√21 লেস দ্যান 6 - 2√5, যেহেতু এটা হচ্ছে তাই এটা। ঠিক আছে, নেক্সট তিনেরটা, এই তিনের হয়ে গেল, চারেরটা। চারেরটা যেটা হচ্ছে বি প্রপোর্শনাল টু স্কোয়ার, এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে দেওয়া আছে বি প্রপোর্শনাল টু স্কোয়ার, ধরি বি ইজ ইকুয়াল টু কে স্কোয়ার, কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা যদি এখানে বলেছে এর বৃদ্ধির অনুপাত 2:3, তাহলে আমরা ধরছি এর বৃদ্ধির অনুপাত 2:3, ধরি এর বৃদ্ধি 2a ও 3a, এটা যদি হয় তাহলে প্রথমবার বি এর বৃদ্ধির প্রথম ক্ষেত্রে যখন 2a সমান 2a, a ইজ ইকুয়াল টু 2a হলে b ইজ ইকুয়াল টু k ইন্টু 2a তার স্কোয়ার ইজ ইকুয়াল টু k ইন্টু 4a স্কোয়ার ইজ ইকুয়াল টু 4k স্কোয়ার। আচ্ছা, আর a ইজ ইকুয়াল টু 3a হলে
বি ইজ ইকুয়াল টু কে ইন্টু 3a তার স্কোয়ার, বি ইজ ইকুয়াল টু কে ইন্টু 9a স্কোয়ার, বি ইজ ইকুয়াল টু 9k স্কোয়ার। অতএব বি এর বৃদ্ধির অনুপাত, অতএব বি এর বৃদ্ধির অনুপাত হয়ে যাচ্ছে 4k স্কোয়ার ইজ টু 9k স্কোয়ার ইজ ইকুয়াল টু 4:9 হয়ে যাচ্ছে। এটাই অ্যান্সার আসছে, দেখো 4:9। ঠিক আছে, বি এর বৃদ্ধির অনুপাত 4:9। নেক্সট দেখো, এবার যেটা আসছে 5-এরটা, একটা চিত্র দেওয়া আছে, প্রদত্ত চিত্রে এবি ব্যাস বলা আছে, এসিডি 30 ডিগ্রি, বিএডির মান চেয়েছে। চিত্রটা অঙ্কন করছি, দেখো এরকম একটা চিত্র দেওয়া আছে, এটা এবি ব্যাস, এখানে সি বিন্দু, এটা কেন্দ্র, এখানে সি বিন্দু, এটা কেন্দ্রগামী হয়ে এখানে আছে সি ডি। ঠিক আছে, সি ডি আছে। আচ্ছা, এটা যোগ করা আছে, এটাও যোগ করা আছে। কি বলেছে এবার? বলেছে এসিডি 30 ডিগ্রি, এসিডি 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, 30 ডিগ্রি বলা আছে। আর কি বলা আছে? এবি ব্যাস বলা আছে, আর বলা আছে বিএডি এর মান নির্ণয় করো। বিএডি এই মানটা চেয়েছে। ঠিক আছে, বিএডি এর মান চেয়েছে। এখানে দেখো, এখানে দেওয়া আছে যে চিত্রে, এইটা কেন্দ্র দেওয়া আছে, এটা কেন্দ্র। ঠিক আছে, যেহেতু কেন্দ্র আছে, তাহলে এইটা যদি আমরা যোগ করে দিই, বৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে এখানে। এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। এটা সম্পূর্ণ ত্রিভুজ একটা, এটা 90 ডিগ্রি, একটা কোণ আমরা জানি, এটা 30 হলে 90। আচ্ছা, এইটা আমরা যোগ করছি, এইটা আমাদের যোগ করতে হবে, তবে এইটা সুবিধা হবে। এইটা যোগ করলে চিত্রে, সেম চিত্র অঙ্কন করবে, চিত্রে এবি ব্যাস, ঠিক আছে, এবং কোণ এ সি ডি সমান 30 ডিগ্রি, সি কমা বি যোগ করলাম, সি কমা বি যোগ করলাম। এবার দেখো, অতএব যেহেতু এবি ব্যাস, অতএব কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এ সি বি সমান 90 ডিগ্রি। আবার তার মধ্যে এ সি ডি 30 ডিগ্রি, অতএব কোণ ডি সি বি ইজ ইকুয়াল টু সম্পূর্ণ থেকে এটা বিয়োগ, তার মানে 90 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, এইটার মানে 60 ডিগ্রি। এবার বিডি বৃত্তচাপের সাপেক্ষে ডিসিবি ও ডিএবি উভয়ই বৃত্তস্থ কোণ, অতএব এই বৃত্তচাপের সাপেক্ষে এইটা এখানে গিয়ে টাচ করে এখানে এসছে, এখানে গিয়ে টাচ করে এখানে এসছে, অতএব বিডি বৃত্তচাপের সাপেক্ষে কোণ ডিসিবি এবং কোণ ডিএবি উভয়ই বৃত্তস্থ কোণ, অতএব কোণ ডিসিবি সমান কোণ ডিএবি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা আসছে, দেখো কি চেয়েছে এখানে, এখানে বলেছে বিএডি এর মান কত, ডিএবি মানে বিএডি, অতএব কোণ বিএডি এর মান 60 ডিগ্রি, যেটাই বিএডি সেটাই ডিএবি, একই কোণ। ঠিক আছে, নেক্সট দেখো, 5-এরটা হলো 6-এরটা।
ছয়টা বলা আছে ও কেন্দ্রবৃত্ত এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি বিওসি সমান 80 ডিগ্রি হলে এসিও কোণে 10 ডিগ্রি হলে বিএডি কোণের মান কত। এটা দেখো, এটা কিন্তু চিত্রটা দুরকম চিত্র হতে পারে। এইটা একটা চিত্র হতে পারে যার ক্ষেত্রে মনে করো এইটা হচ্ছে তোমার এ বি সিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা যোগ হয়ে গেল, এই দুটো সমান্তরাল, ঠিক আছে। আচ্ছা, এর যদি কেন্দ্র, আমরা এর কেন্দ্রটা এইখানে নিচ্ছি, তাহলে এইটা যোগ করব, এইটা যোগ করলে এই অ্যাঙ্গেলটা 10 ডিগ্রি, এই সূক্ষ্ম অ্যাঙ্গেলটা 10 ডিগ্রি, এটা ও বিন্দু যদি হয়, এইটা যোগ করছি, তাহলে এইটা 80 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা বলেছে বিওসি 80 ডিগ্রি বলেছে, তার মানে এইটা একটা ত্রিভুজ, এইটা 50, এইটা 50 হলো। আর একটা চিত্র হতে পারে যেটা আমরা এইরকমভাবে নিতে পারি, এইটা সমান্তরাল। আচ্ছা, এইখানে ও কেন্দ্রবৃত্ত যদি এই দিকে হয়, এটা যোগ করে দিলাম, এইখানে মনে করো কেন্দ্রটা এই ক্ষেত্রে এইখানে এই দিকে হচ্ছে, এই দিকটা আমরা একটু বাড়িয়ে নিই, এটাও হতে পারে, এরকম একটা হওয়ার সম্ভাবনা আছে যদি কেন্দ্র এইরকম হয়ে যায়, ঠিক আছে। মনে করো কেন্দ্র এটা এইখানে আছে, তাহলে এইটা যোগ করলে এইটা 10 ডিগ্রি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এইটা হচ্ছে এ বি সি ডি। কিছু যেহেতু মেনশন করে দেয়নি, যে কোনো চিত্র হতে পারে যে কেন্দ্রটা এই রেখাটার এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, সেক্ষেত্রে এটা যদি এইরকম হয়, এইটা তখন 80 ডিগ্রি, তো তার মানে এইটা পুরোটা 50, তার মানে এইটা পুরোটা 50। এবার আমরা প্রথম চিত্রটা আগে আলোচনা করব, যে প্রথম চিত্রের ক্ষেত্রে যদি কেন্দ্রটা ওদিকে হয় এই রেখাটার, তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, যার কোণ বিওসি সমান 80 ডিগ্রি আর কোণ এওসি সমান 10 ডিগ্রি, ঠিক আছে। কোণ এওসি সমান 10 ডিগ্রি। এসিও, হ্যাঁ এসিওই হবে, এটা সি, এসিও সমান 10 ডিগ্রি। অতএব ত্রিভুজ বিওসি এর কোণ ও বিসি সমান কোণ ওসিবি সমান হয়ে যাবে 180 মাইনাস 80/2 ইজিক্যাল টু 100 ডিগ্রি বাই 2 ইজিক্যাল টু 50 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো কোণ 50 করে হয়ে গেল। আবার দেখো এবি সমান্তরাল ডিসি এবং এসি ভেদক, তাই কোণ ডিসিএ সমান একান্তর কোণ সিএবি ইজিক্যাল টু, এই যে এর, আচ্ছা এর আগে আরেকটা জিনিস, এইটা সমান এইটা একান্তর। আবার বিসি বৃত্তচাপের সাপেক্ষে কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ এবং কোণ বিএসি বৃত্তস্থ কোণ। তাহলে এইটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ হলে অতএব কোণ বিএসির মান কত? বিএসি সমান হাফ অফ বিওসি সমান হাফ ইন্টু 80 সমান 40 ডিগ্রি। তাহলে এইটা 40 হলে তাহলে কোণ ডিসি এ সমানও 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এইটা 40 হয়ে গেল, এইটা 40 হয়ে গেল, তার মধ্যে এইটা 40, এইটা এই দিকটা 50, আবার এইটা 10। তাহলে এই কোণটার মান কত? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাহলে এই সম্পূর্ণ সমষ্টি আর এই সম্পূর্ণ সমষ্টি 180 হবে, ঠিক আছে। এইখানটা দেখো, তাহলে আমরা মানটা নির্ণয় করছি। কোণ কি বলেছে এখানে? কোণ বলেছে বিএডি। আচ্ছা, বিএডি সম্পূর্ণটা, আগে সিএডির মান বের করে নিই। সিএডি সমান কত? টোটালটা হচ্ছে 180 মাইনাস এই কোণটা 40 বেরিয়েছে আমাদের, এইটা 40 বেরিয়েছে, তাহলে এইটা 40 প্লাস এইটা 40 প্লাস এই ছোট্ট কোণটা 10 প্লাস 10 প্লাস আবার এই কোণটা 50 হলো, তাহলে কত হচ্ছে? 180 মাইনাস 40 40 80 80 90 9 5 14 140 সমান 40 ডিগ্রি। অতএব কোণ বিএডি সমান কোণ বিএসি প্লাস কোণ সিএডি ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি। এই ক্ষেত্রে কিন্তু 80 ডিগ্রি অ্যান্সার চলে এলো। দেখো এইটা 80 ডিগ্রি অ্যান্সার এলো। প্রথমে এই দিকটা ক্যালকুলেশন করেছি, তারপর এখানে ক্যালকুলেশনটা, বুঝতে পারলে নিশ্চয়ই। এবার
এই চিত্রের ক্ষেত্রে কি হবে, সেম ক্যালকুলেশন হয়ে হয়ে আসবে, সেম ক্যালকুলেশন হয়ে এলো, শুধুমাত্র কি হবে, এইটা হয়ে যাচ্ছে এর ক্ষেত্রে একই লেখা, এইটা 40 ডিগ্রি, এইটা যেহেতু 80, এইটা 40 হলো, এই পর্যন্ত ঠিকই আছে, এই পর্যন্ত 40 হয়ে যাচ্ছে, এইটাও 40, তাহলে এইটা হয়ে যাচ্ছে এই পর্যন্ত ঠিকই আছে, কোণ বিএসি সমান কোণ হাফ অফ বিওসি, ঠিক আছে, সমান হয়ে যাচ্ছে 40 ডিগ্রি, ডিসিএ সমান ডিসিএ সমান একান্তর ডিসিএ সমান একান্তর সি এ বিএসি বা সিএবি, ঠিকই আছে, সব ঠিকঠাক আছে এই পর্যন্ত। এবার তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে এইটা 40, এর ক্ষেত্রে এই চিত্রের ক্ষেত্রে এই সম্পূর্ণটা 50, সম্পূর্ণটা যেহেতু 50, দেখো এখানে ক্যালকুলেশনটা করছি আমরা, তাহলে এইটা হয়ে গেল, এটা 80 ডিগ্রি অ্যান্সার এলো, ঠিক আছে, এই চিত্রের ক্ষেত্রে যখন কেন্দ্রটা এদিকে, কিন্তু দুটো অ্যান্সার হতে পারে, আরও একটা অ্যান্সার হতে পারে। এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানটা মুছছি আমরা একটু, এর ক্ষেত্রে কি হতে পারে, এই চিত্রের ক্ষেত্রে সেকেন্ড কোণ সিএডি আগে নির্ণয় করছি, ইজ ইকুয়াল টু সমষ্টি 180 মাইনাস কি জানা মান, এইটা 40, এইটা সম্পূর্ণটা 40, আবার এইটা আমাদের কি, এইটা সম্পূর্ণটা 40, তার মধ্যে আবার এইটা 10, তার মানে এইটা 50, তাহলে অবশিষ্টাংশ কত হচ্ছে, এইটা 50 পুরোটা যদি আমরা এর দলে নিয়ে নিই, তাহলে এইটা পুরোটা 40, তার মধ্যে এইটা 10 বাদ, তার মানে এটা 30 হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এইটা 30 হয়ে যাচ্ছে, বুঝতে পারলে নিশ্চয়ই, এটা 30 প্লাস 50 আর এই দিকটা 40, এইটা হয়ে যাচ্ছে এটা 180 মাইনাস 5 আর 4 9, 9 আর 3 12, 120 সমান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব কোণ বিএডি সমান কোণ বিএসি প্লাস সিএডি, বিএসি কত 40 প্লাস সিএডি 60 সমান 100 ডিগ্রি, এটা 100, তাহলে দুটো মান হতে পারে 80 বা 100, ঠিক আছে, অতএব কোণ বিএডি এর মান 80 ডিগ্রি বা 100 ডিগ্রি, অ্যান্সার লিখবে শেষে, অতএব কোণ বিএডি, এবার যদি মেনশন করে দেয় যে এটা এদিকে হবে, তখন পার্টিকুলার একটাই অ্যান্সার করবে, কোণ বিএডি এর মান 80 ডিগ্রি বা 100 ডিগ্রি। নেক্সট দেখো 6 হলো 7। তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, ওদের কেন্দ্র তিনটি যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তার উচ্চতা, এর ব্যাসার্ধ 3 সেমি, এর ব্যাসার্ধ 3 সেমি, এর ব্যাসার্ধ 3 সেমি, এর কেন্দ্র এরা যোগ করলে ত্রিভুজ উৎপন্ন করছে, তাহলে প্রত্যেকের ব্যাসার্ধ 3 সেমি হলে এই ত্রিভুজটার বাহু হয়ে যাবে সমবাহু, ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে এ বি সি, কারণ এইটা 3, এই দিকটা 3, 6 সেমি, বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 6 সেমি করে, ঠিক আছে। আচ্ছা, তার উচ্চতা নির্ণয় করব, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে। বৃত্ত তিনটির কেন্দ্র যথাক্রমে, বৃত্ত তিনটির কেন্দ্র যথাক্রমে এ কমা বি কমা সি, ঠিক আছে, এ কমা বি কমা সি যোগ করে ত্রিভুজ এ বি সি পেলাম। ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, কারণ দুটো করে ব্যাসার্ধ যোগ হয়েছে, প্রত্যেকটা বাহু দুটো করে ব্যাসার্ধ যোগ হয়ে একটা বাহু পেয়েছি। প্রতি বাহুর দৈর্ঘ্য, প্রতি বাহু সমান 3 সেমি প্লাস 3 সেমি সমান 6 সেমি, ঠিক আছে, প্রতি বাহু 3 সেমি প্লাস 3 সেমি সমান 6 সেমি। এবার অতএব উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি, এটা অবশ্যই মনে রাখবে, √3/2 ইন্টু বাহু, আর ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু 6
এত সেমি, এটা 3, তাহলে 3√3 সেমি হয়ে যাচ্ছে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা স্টেটমেন্ট লিখবে যে অতএব বাহুটির উচ্চতা হবে, বাহুটির উচ্চতা 3√3 সেমি। ঠিক আছে, বাহুটির উচ্চতা হবে 3√3 সেমি। নেক্সট দেখো, এটা 7 হলো 8এরটা। আচ্ছা, এটা বলেছে একটি ত্রিভুজে 3টি কোণ 1 রেডিয়ান y ডিগ্রি, ত্রিভুজের 3টি কোণ, ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে 1 রেডিয়ান y ডিগ্রি এবং আরেকটা কি আছে, আরেকটা আছে পাই y বাই 1800 রেডিয়ান, পাই y বাই 1800 রেডিয়ান। এবার আমরা কি জানি, 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, আর y ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই y রেডিয়ান বাই 180। তাহলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, সবগুলো আমরা রেডিয়ানে নিয়ে গেছি, তাহলে হয়ে যাবে 1 প্লাস পাই y বাই 180 প্লাস পাই y বাই 1800 ইজ টু পাই। এখান থেকে আমাদের y এর মানটা নির্ণয় করতে হবে, বা এই দুটো থেকে পাই y কমন নিলে হয়ে যাচ্ছে 180 প্লাস 1800 ইজ ইকুয়াল টু পাই মাইনাস 1, বা এটা 1800 হয়ে গেলে এটা 10 প্লাস 1, 10 প্লাস 1 ইজ ইকুয়াল টু পাই মাইনাস 1 বাই পাই y হয়ে যাচ্ছে। এইটা আসছে দেখো, তাহলে এইটা হয়ে যাচ্ছে 11 বাই, এখানে আচ্ছা এইটা ওয়াইটা তো এদিকেই রাখতে হবে, ওয়াইটা আমরা এদিকে আনতে পারবো না, ওয়াই তো মান নির্ণয় করতে হবে, বা তাহলে 11y বাই 1800 ইজ টু পাই মাইনাস 1 বাই পাই, বা y ইজ ইকুয়াল টু পাই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1800 ইন্টু y মাইনাস 1 বাই 11 পাই। এইটা আসছে ক্যালকুলেশন করে। ঠিক আছে, তাহলে এখানে কি চেয়েছে, এখানে বলছে যে y এর মান নির্ণয় করো, অতএব y এর মান, অতএব y এর মান, এটা রেডিয়ানে হয়ে যাবে 1800 পাই মাইনাস 1 রেডিয়ান বাই 11 পাই। এটা আছে দেখো 8 হলো। নেক্সট দেখো 9 9 বলছে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, তার মানে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ মানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি। আর কি বলা আছে, বলা আছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা 1 মাইনাস কস স্কোয়ার, বাম পক্ষ প্রমাণ করতে বলেছে একটা, তাহলে বাম পক্ষ ধরে প্রমাণ করতে হবে। 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা 1 মাইনাস কস স্কোয়ার আলফা 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা 1 মাইনাস কস স্কোয়ার আলফা 1 প্লাস কট স্কোয়ার বিটা 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা 1 প্লাস কট স্কোয়ার বিটা 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, এটা বলা আছে। ঠিক আছে, এটা সমান 1 দেখাতে হবে। আচ্ছা, এইটা দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা হয়ে যাচ্ছে, 1 মাইনাস কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা হয়ে যাচ্ছে, 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা কোসেক স্কোয়ার বিটা হয়ে যাচ্ছে, এটা সেক স্কোয়ার বিটা হয়ে যাচ্ছে। আমরা সমগ্রটাকে হয় আলফায় নিয়ে যাবো বা বিটায় নিয়ে যাবো আমরা। তাহলে আলফা সমান কত, আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে বিটায় নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা, কোসেক স্কোয়ার বিটা
6 স্কোয়ার বিটা কস স্কোয়ার 90 কস 90 মাইনাস বিটা সমান সাইন বিটা, তাহলে কস স্কোয়ার 90 মাইনাস বিটা হয়ে গেলে সেটা সাইন স্কোয়ার বিটা হয়ে যাবে। এটা সাইন স্কোয়ার বিটা হয়ে গেল, এটা কস স্কোয়ার বিটা হয়ে গেল। আচ্ছা কোসেক মানে 1 বাই সাইন, ঠিক আছে, তাহলে এটা 1 বাই সাইন স্কোয়ার বিটা, আর এটা 1 বাই কস স্কোয়ার বিটা হয়ে গেল। কস স্কোয়ার বিটা কেটে গেল, সাইন স্কোয়ার বিটা ওপর নিচে কেটে গেল 1। আর আমাদের ডান পক্ষ কি আছে, ডান পক্ষ 1 দেওয়া আছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাচ্ছে, প্রমাণিত। ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। দেখো একদমই সহজ। নেক্সট দেখো, এটা 9-এরটা হলো, 10-এরটায় যাব। দশের অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4, তাদের আয়তনের অনুপাত 9:8, চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত? ধরি চোঙের উচ্চতা, ধরি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা h1, কি একক আছে? লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা কোন একক দেয়া নেই, তাহলে একক হিসাবে লিখতে হবে, উচ্চতা h1 একক, এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা h2 একক। লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা h1 একক এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা h2 একক। ঠিক আছে, তাহলে এবং আরও ধরে নিচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3r একক এবং শঙ্কুর ব্যাসার্ধ 4r। লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত = 3:4। লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত 3:4। ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3r একক এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 4r একক। অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? πr²h, তাহলে পাই × 3r তার স্কোয়ার × h1 ঘন একক, এটা হয়ে যাবে 9πr² h1 ঘন একক। আচ্ছা, অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই 4r² × h2, এটা এত ঘন একক হয়ে যাবে, এটা এত ঘন একক, এটা ইকুয়াল টু এটা 4² 16, 16/9 পাই r² h2 ঘন একক। h1:h2 আমাদের নির্ণয় করতে হবে। আয়তনের অনুপাত চেয়েছে, এই তাদের উচ্চতার অনুপাত চেয়েছে। তাহলে আয়তন অনুপাত বলা আছে 9:8। আয়তন অনুপাত কার বেশি? তাহলে চোঙ আগে আছে, শর্তানুসারে যে কন্ডিশন দেওয়া আছে, অতএব শর্তানুসারে 9πr² h1 বাই 16/9 πr² h2 = এটা দেওয়া আছে 9:8, এটা হয়ে যাবে 9/8। তাহলে πr² যদি কেটে যায় 9টা উপরে চলে যাবে, এটা 81/16 h1/h2 = 9/8। এখান থেকে সিম্পলিফাই করলে যেটা আসছে, বা h1/h2 9/8 ইন্টু এটা 81টা নিচে চলে আসবে, 16টা উপরে চলে যাবে,
8 দুগুণে 16, 9 9 81। অতএব H1 বাই H2 ইজ ইকুয়াল টু 2/9। অতএব H1 ইজ টু H2 ইজ ইকুয়াল টু 2:9। ঠিক আছে, দেখো এইটা আসছে। তাহলে এখানে অ্যান্সার লিখবে 2:9 আসছে। এটা দেখে নাও একবার। এটা চৌঙ্গ শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে 3:4। চৌঙ্গ শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। 9:8। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? পাই r স্কোয়ার h। তাহলে পাই, এখানে চোঙের ব্যাসার্ধ 3r, চোঙের ব্যাসার্ধ যেহেতু 3r আমরা ধরে নিয়েছি, আর শঙ্কুর 4r, তাহলে পাই 3r স্কোয়ার h1, তাহলে 9 পাই r স্কোয়ার h1। শঙ্কুর আয়তন হয়ে যাচ্ছে 1/3 পাই r স্কোয়ার h ফর্মুলা। আচ্ছা, এইটা 3 হবে, এইটা r স্কোয়ার, এইটা 3 হয়ে যাবে, এইখানটা শুধুমাত্র 3 হবে। এইটা 3 হলে তাহলে পুরোটাই চেঞ্জ হচ্ছে। দেখো এইটা 3 হয়ে যাবে, তাহলে এইটা 3 9 27 হয়ে যাবে। এটা কারণ বাইরে আছে, তো এটা আমরা স্কোয়ার করে ফেলেছি। তাহলে এইটা 81টা 27টা, এটা 81 হয়ে যাবে, এটা কেটে গিয়ে এটা 9টা 3 হবে, এটা 3 হবে, এটা 3 হবে। ঠিক আছে, এটা 3 হচ্ছে, প্রত্যেকটা 3 হচ্ছে। তাহলে 2:3 আসছে। তাহলে কি চেয়েছে? যে চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। অর্থাৎ চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত, অ্যান্সার লিখবে শেষে চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3। এটা আসছে, দেখো চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3। নেক্সট দেখো 11টা। এই অর্ডারটা বলে দিয়েছে যে একটি সমদৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি যুক্ত করলে একটি আয়তঘন তৈরি করা হলো। সমদৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি যুক্ত করলে আয়তঘন তৈরি করা হলো। সমদৈর্ঘ্যের দুটি ঘনক পাশাপাশি যুক্ত করে আয়তঘন তৈরি করা হলো। ঠিক আছে, সমদৈর্ঘ্যের পাশাপাশি দুটি ঘনক যুক্ত করে আয়তঘন তৈরি করা হলো। তাহলে আয়তঘনের আয়তন 1024 ঘনসেমি। আয়তঘনকের আয়তন 1024 ঘনসেমি। এরকম একটা ঘনক, আরও একটা ঘনক যুক্ত করে আয়তঘন হয়েছে, দুটো আয়তন সমান। ঠিক আছে, তাহলে আয়তঘনের আয়তন যেটা, একটা ঘনকের আয়তন তার অর্ধেক হবে। তাহলে এখানে কি নির্ণয় করতে বলেছে? এখানে বলেছে ঘনকের প্রতিধারের দৈর্ঘ্য। অতএব ঘনকের আয়তন কত? অতএব একটি ঘনকের আয়তন সমান 1024/2, এত ঘনসেমি, সমান 512 ঘনসেমি। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ধারের দৈর্ঘ্য। ধরি ঘনকটির প্রতি ধারের দৈর্ঘ্য সমান a সেমি। অতএব ঘনকটির আয়তন সমান a³ ঘনসেমি। অতএব শর্তানুসারে a³ = 512, অতএব a³ = 8³, অতএব a = 8। ঠিক আছে, কি চেয়েছে? a = 8 এসছে। এখানে চাইছে যে ঘনকের প্রতিধারের দৈর্ঘ্য নির্ণয় করো। অতএব ঘনকের প্রতিধারের দৈর্ঘ্য 8 সেমি। অতএব ঘনকের প্রতিধারের দৈর্ঘ্য 8 সেমি। ঠিক আছে, এটা আসছে। দেখো নেক্সট, দেখো
নেক্সট অ্যান্ড লাস্ট, প্রত্যেকটা পেজের আমরা 36 নম্বর করে সলভ করছি। যে 36 নম্বর শর্ট কোশ্চেন আছে 1 নম্বর এবং 2 নম্বরের, এটা আমাদের মডেল সেট 3 চলছে। তোমাদের রায় মার্টিন প্রশ্নবিদ্যা 2025-এর 21টা মডেল সেট আছে, 21টা মডেল সেটে আমরা সলভ করে দেবো। এবার দেখো লাস্ট, এই মডেল সেট 3-র লাস্ট অঙ্ক বলছে। এখানে কি বলে দিয়েছে, প্রথম 2n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যাটি n প্লাস 103/3 হলে n এর মান। প্রথম 2n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা, প্রথম 2n প্লাস 1 সংখ্যক, প্রথম 2n প্লাস 1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা কত বলা আছে? মধ্যবর্তী সংখ্যা n প্লাস 103/3, n প্লাস 103/3 এটা বলা আছে, ঠিক আছে। এবার দেখো তাহলে যেটা হয়ে যাবে, এইটা দেখো n এর মান যাই পুট করো, n এর মান 1 হলে 2 একে 2 আর একে 3, 2 পুট করলে 2 থেকে 4 একে 5, বিজোড় সংখ্যা হচ্ছে। তাহলে এর মধ্যবর্তী সংখ্যাটা কত? শর্তানুসারে, অতএব শর্তানুসারে হয়ে যাবে মধ্যবর্তী সংখ্যা 2n প্লাস 1/2, মানে এততম সংখ্যাটা। এইটা মধ্যবর্তী সংখ্যা, এতগুলো সংখ্যা পরপর থাকলে এটা মাঝের সংখ্যা হয়ে যাচ্ছে। এইটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে n প্লাস 103/3, এইটা চলে আসছে, ঠিক আছে। এটা মাঝের সংখ্যাটা হয়ে যাচ্ছে, মানে আমরা হিসাব অনুযায়ী এইটা মাঝের সংখ্যা পাচ্ছি, আর এইটা বলে দেওয়া আছে, তাহলে দুটো সমান হবে। বা এইটা হয়ে যাচ্ছে 2n প্লাস 2/2 ইজ ইকুয়াল টু n প্লাস 103/3, বা এটা 2 কমন নিলে n প্লাস 1/2, 2 কেটে গেল, ইজ ইকুয়াল টু n প্লাস 103/3, বা n প্লাস 103/3 ইজ ইকুয়াল টু n প্লাস 1, বা n প্লাস 103 ইজ ইকুয়াল টু 3 ইন্টু n প্লাস 1 হবে, বা এটা 3 ইন্টু n প্লাস 1 ইজ ইকুয়াল টু n প্লাস 103, বা 3n প্লাস 3 ইজ ইকুয়াল টু n প্লাস 103, বা 3n মাইনাস n ইজ ইকুয়াল টু 103 মাইনাস 3, বা 2n ইজ ইকুয়াল টু 100, বা n ইজ ইকুয়াল টু 100/2, বা n ইজ ইকুয়াল টু 50। এইটা আছে দেখো, এতগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। প্রথম 2n প্লাস 1টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার পরপর আছে, আমরা মাঝের সংখ্যাটা নির্ণয় করেছি, আর সেটা দেওয়া আছে, দুদিক দিয়ে মান সমান করেছি। তাহলে n এর মান চলে আসছে 50। তাহলে এখানে কি বলেছে? n এর মান, অতএব n এর মান এইখানে ক্যালকুলেশনের পরে এদিকে করা আছে, অতএব n এর মান 50। দেখো হলো। এর সাথে সাথেই আমাদের মডেল সেট 3 কমপ্লিট হলো। আজকের মতো আমরা এখানেই স্টপ করব। শর্ট কোশ্চেনগুলো সলভ করছি আপাতত। প্রথমত শর্ট কোশ্চেন সমস্ত কিছু কমপ্লিট করি, তারপর আমরা বড় কোশ্চেনও সলভ করব। মডেল সেট 3-এর 36 নম্বর শর্ট কোশ্চেন কমপ্লিট হলো। আজকের মতো আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে আমরা মডেল সেট 4 সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।